সিলেটের ছাত্রলীগ নেতা বজরুলের হামলায় আহত খাদিজার অবস্থা এখনো আশঙ্কাজনক। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, এই বিচারটা দ্রুত টার্মিনালে বিচারটা যখন আমার হয়। কালকে আশা করি কোন একটা রেজাল্ট পাবো। এখনো কন্ডিশন অপারেশনের পর যেরকম ছিল স্টেবলই। দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল সিলেট। ওনার অবস্থা খুব খারাপ, আমার যে হবে না তা নিয়ে তো আমি নিশ্চিন্ত থাকতে পারছি না। এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যা পৃথিবী দেখবে, সারা বাংলাদেশ দেখবে। হামলাকারী যেই হোক, শাস্তি তাকে পেতেই হবে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। যারাই অপরাধী, যে অপরাধী করুক, সে শাস্তি পাবে, তাকে শাস্তি পেতেই হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খাদিজার উপর হামলার ঘটনায় রাজধানীতে বিএনপির মানববন্ধন। সরকারের মদদে দেশজুড়ে বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগ, মন্তব্য নেতাদের। ওভারপাস নির্মাণ কাজ শেষ না হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেনের সুবিধা মিলছে না, দুর্ভোগে ব্যবহারকারীরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত। ঢাকায় 321টি সহ সারা দেশে 416টি ভবন মারাত্মক ঝুঁকিপূর্ণ। দুর্যোগ মন্ত্রণালয়ের ব্রিফিং, ডিসেম্বরের মধ্যে ভবনগুলো অপসারণের নির্দেশ। দুর্গাপূজার সব প্রস্তুতি শেষ, মণ্ডপে মণ্ডপে মূর্তি সেজেছে নান্দনিকতায়। দেবী দুর্গাকে মর্তলোকে বরণের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। এবং কাল শুরু হচ্ছে বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। ম্যাচ হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, বললেন মাশরাফি। মিরপুরে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়নের মহড়া। অস্ত্রোপচারের পর 2 দিন পেরিয়ে গেলেও এখনো অবস্থার কোনো উন্নতি হয়নি সিলেটের ছাত্রলীগ নেতা বজরুলের নৃশংসতার শিকার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খাদিজা বেগমের। রাজধানীর স্কয়ার হাসপাতালে এখনো তাকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। 72 ঘন্টার আগে কোনো কিছুই নিশ্চিত করে বলছেন না চিকিৎসকরা। এদিকে মেয়ে খাদিজার উপর হামলার খবর শুনে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তার বাবা মাসুক মিয়া। চীন থেকে এসেছেন বড় ভাই শাহিন আহমেদও। তাদের দাবি, হামলাকারী ছাত্রলীগ নেতাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে বিচার করতে হবে। এছাড়া এমন ঘটনা যেন আর না ঘটে সেদিকেও প্রশাসনকে আরও কঠোর হওয়ার অনুরোধ জানিয়েছেন খাদিজার বাবা। এদিকে মারাত্মক আহত খাদিজাকে দেখতে এসে সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন, এই ধরনের ঘটনায় এখনো বেঁচে থাকাটা অলৌকিক। সোমবার বিকেলে সিলেটের এমসি কলেজে পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বজরুল আলম। পরে মঙ্গলবার তাকে উন্নত চিকিৎসার জন্য আনা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশবাসী, যত মিডিয়া বাহিনী আছেন, সবার কাছে আমার আকুল আবেদন, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজকে আমার মেয়ের সাথে এই সমস্ত ঘটনাটা হচ্ছে, কালকে অন্যজনের সাথে হইতে পারে, অন্যর মার বুক খালি হইতে পারে। আর এই দুনিয়াতে এই বদরুল নামে, এই কলঙ্ক নামে যখন আর দুনিয়াতে না আসে, আর আমার এই বিচারটা দ্রুত টার্মিনালে বিচারটা যখন আমার হয়। আমরা এখনো হোপফুল, ঠিক আছে। তো কালকে আশা করি কোন একটা রেজাল্ট পাবো। এখনো কন্ডিশন অপারেশনের পর যেরকম ছিল স্টেবলই। যে নরপশু তার প্রতি আক্রমণ করেছে, সে সরকারের কাছে ধরা আছে, তার যাতে সুবিচার হয়। ডাক্তাররা ওইটাই বলেছেন যে এই জিনিসগুলি, এই ধরনের কেস স্পট ডেট হয়ে যাওয়ার কথা, এত বেশি তার ইনজুরি। তো আল্লাহর রহমতে সে এখনো বেঁচে আছে, এটা মিরাক্কেল। এদিকে বজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজও বিক্ষোভে উত্তাল ছিল সিলেট। মহিলা কলেজের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও আইনজীবী সংগঠন মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে। সকালে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। পরে তারা জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। এদিকে জেলা প্রশাসকের আশ্বাস এবং পূজার কারণে 17 অক্টোবর পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
খাদিজার ওপর বর্বর হামলার প্রতিবাদে গত দুদিনের মতো বৃহস্পতিবারও ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে শহীদ মিনারের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা বদরুলের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। খাদিজা আপু কি হলো, ওনার অবস্থা খুব খারাপ, আমার যে হবে না তা নিয়ে তো আমি নিশ্চিন্ত থাকতে পারছি না। এভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়, তাহলে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে শহীদ মিনারে নগরীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন করেন। এ সময় তারা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরেরও দাবি জানান। বিচারের প্রক্রিয়া আমরা সবসময় দেখি কোনো না কোনো দলের প্রভাব থাকে, অথবা যদি অপরাধী ক্ষমতাশীল হয় আইনের ফাঁকফোকরদের সে বেরিয়ে যায়, এটা যাতে না হয়। যদি দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই মামলাটা না হয়, তাহলে আমরা পরবর্তীতে তীব্র আন্দোলন যাব। এই হামলাকারী যাতে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি পায়, ভবিষ্যতে এই ধরনের অপরাধ করার জন্য আর কেউ যাতে উৎসাহিত না হয়। অন্যদিকে বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে খাদিজা গ্রামের লোকজন সদর উপজেলার সিলেট সুনামগঞ্জ সড়কে 2 কিলোমিটার ব্যাপী মানববন্ধন করেন। আমরা সবাই পাচ্ছি, আমরা ওর মতো আর কারো ক্ষতি হতে দেব না। আমি চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যা পৃথিবী দেখবে, সারা বাংলাদেশ দেখবে। এদিকে জেলা প্রশাসকের আশ্বাস এবং পূজার কারণে 17 অক্টোবর পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সিলেটের কলেজ ছাত্রী খাদিজার উপর হামলাকারী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে প্রকাশ্যে মানুষ হত্যা শিখিয়েছে বিএনপি। এ সময় যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান তিনি। সে কোপাচ্ছে আর এতগুলি লোক দাঁড়িয়ে দেখছে, তাদের হাতে কি কোথাও কিছু ছিল না? তারা কি একচোটে ওই লোকটাকে ধাওয়া দিতে পারতো না? তারা কি ওই মেয়েটাকে রক্ষা করতে পারতো না, যেতে পারতো না? কেন এই মানবিক মূল্যবোধগুলি হারিয়ে গেল? কেন কেউ সেখানে গেল না এই মেয়েটি নার্গিসকে বাঁচাতে? সেটাই আমার প্রশ্ন। বড় বড় পত্রিকা আসছে, অমুক দল করে তমুক দল করে। এখানে কোনো দলীয় কোন্দল ছিল না, বা দল হিসেবে কেউ মারতে চায় নাই। বিএনপির অনেক নেতারা অনেক কথা বলছে। তা আমার প্রশ্ন যে তারা যখন মানুষগুলিকে, জীবন্ত মানুষের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারলো, সে কথা কি তারা ভুলে যাচ্ছে? আমি যদি বলি যে এইভাবে প্রকাশ্যে মানুষ হত্যা করা, এটা তো এরাই শিখিয়েছে, ওই বিএনপি জামাত এরাই তো শিখিয়েছে, এরাই পথ দেখিয়েছে। এই নৃশংসতা করে করে মানুষের ভিতরে সেই একটা পশুত্বের জন্ম দিয়ে দিয়েছে। আমি শুধু দেশবাসীকে এইটুকুই বলতে পারি, কে কোন দল করে সেটা আমি দেখি না, দেখব না। যে অপরাধী সে অপরাধী, অপরাধীর বিচার হবে। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, সরকারের মদদেই দেশজুড়ে বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগ যুবলীগ। খাদিজার উপর হামলার ঘটনায় সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বিএনপি। মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শহীদ মিনারের মতো পবিত্র স্থানেও নারীরা ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হয়েছেন। খাদিজাকে গুরুতরভাবে জখমের প্রতিবাদ জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ এমন হত্যা নির্যাতন বন্ধ না করলে তাদের মাসুল গুনতে হবে। অন্যদিকে স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান অবিলম্বে বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শহীদ মিনার 21-এর শহীদদের স্মরণে সেই শহীদ মিনারে নারীদেরকে লাঞ্ছিত করা হয়েছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথম আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতৃত্বে। অনতিবিলম্বে দোষীদের বিচারের ব্যবস্থা করুন। আজকে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের সোনার সন্তানদের একের পর এক কুকীর্তির দায় কেন আওয়ামী লীগ নেবে না? এইটাই জাতির কাছে আজকে বড় প্রশ্ন। খাদিজা নার্গিসের এই হত্যাকাণ্ড, এইটা যেন কোন হত্যার মতো হারিয়ে না যায়। প্লিজ স্টপ কিলিং, আদারওয়াইজ ইউ হ্যাভ টু পে। একদিন না একদিনের মাসুল দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলমান আন্দোলনের আহ্বায়ক ফজিলাতুন্নেসাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। দুপুরে তার মায়ের মোবাইলে অজ্ঞাত পরিচয়ে এই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ফজিলাতুন্নেসা।
বিগত 3 দিন থেকে এই আন্দোলনের লিড দিচ্ছি নিঃস্বার্থভাবে। যেখানে আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, কিছু না, শুধুমাত্র একটা মেয়ের কারণে। আজ আমার আম্মুর ফোনে এইভাবে ফোন দিয়ে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। যেখানে আমাকে পাবে সেখানে আমাকে এই রুখিয়া খাদিজা আপুর মতো কুপায় মারা হবে। তো আমি তো নিজের নিরাপত্তার সাথে সাথে আমার নিজের ফ্যামিলির নিরাপত্তা নিয়েও খুব দুশ্চিন্তা আছি। বিকজ আমার ফ্যামিলিতে এমন, আমার বাবা মারা গেছেন, তো এমন কেউ নাই যে আমাদের এরকম নিরাপত্তা দিতে পারবে। সব প্রস্তুতি শেষ। 10 ভুজা দুর্গার আগমনী বার্তা এখন চারদিকে। দেবী দুর্গাকে মর্তলোকে বরণের অপেক্ষায় দেশের সনাতন ধর্মাবলম্বীরা। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশ জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি এবং অধিবাসের মধ্য দিয়ে আনন্দময়ী দুর্গাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন পূজারীরা। মণ্ডপে মণ্ডপে মূর্তি সেজেছে নান্দনিকতায়। দেবীকে এক নজর দেখতে এরই মধ্যে আসতে শুরু করেছেন ভক্তরা। সকল অশুভ শক্তির বিনাশ করে দেবী সমাজে শান্তি প্রতিষ্ঠা করবেন, এমনটাই প্রত্যাশা তাদের। উৎসবকে ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। সারা দেশে চলছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আর এই মুহূর্তে চট্টগ্রামের হাজারী লেন দুর্গা মন্দিরে আছেন রিপোর্টার কমল দে। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ রুদ্র। মূলত যে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আজ মূলত পঞ্চমী, এরপর ষষ্ঠী, তারপর সপ্তমী। কিন্তু সপ্তমী থেকে আনুষ্ঠানিক পূজা শুরু হলো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নগরী এবং চট্টগ্রাম জেলার প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু আজ থেকে দুর্গা উৎসব শুরু হয়ে গেছে। বিশেষ করে এবার জানেন চট্টগ্রামে কিন্তু এবার 2000-এর বেশি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মাঝে নগরী পূজা মণ্ডপের সংখ্যা প্রায় 300 এবং জেলা রয়েছে 1700। আর প্রতিটি পূজা মণ্ডপে আজ পঞ্চমীর দিন থেকে আমরা উৎসব শুরু করেছি। অর্থাৎ যেখানে যেখানে প্রতিমা তৈরি করা হয়েছে সবগুলি প্রতিমা এখন মণ্ডপে নিয়ে আসা হয়েছে। মণ্ডপ সাজানো শেষ। মূলত বলা যায় উৎসবের যে প্রাথমিক প্রক্রিয়া তা চলছে এখন। আর এবার দেখেছি কিন্তু বেশ কিছু পূজা মণ্ডপে থিম নির্ভর দুর্গাপূজার আয়োজন করা চট্টগ্রামের ঐতিহ্য ধরে রাখা হয়েছে। বিশেষ করে আমরা এখন আছি হাজারীগড়ে যে পূজা লেন, সেই প্রায় 100 বছর ঐতিহ্যবাহী এই পূজা মণ্ডপ। আর এই পূজা মণ্ডপে কিন্তু গত প্রায় 10 বছরের বেশি সময় ধরে তারা কিন্তু থিম নির্ভর পূজা করছে। যেমন এবার থিম ধরা হয়েছে অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির উদয়। এবং দেখা যাচ্ছে হিন্দু বিভিন্ন দেবদেবী রয়েছে, সেই সবগুলো দেবদেবীর শক্তি নিয়ে মা দুর্গা বলিয়ান হবে। এর অসুরকে পরাজিত করে তিনি তার স্বমহিমায় উদ্ভাসিত হবেন, এমন একটি চিত্রধারা তুলে রয়েছে এবারে পূজা মণ্ডপে। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি কিন্তু অন্যান্য সবগুলো পূজা মণ্ডপে কিন্তু একই রকম অর্থাৎ উৎসবের আমেজ বিরাজ করছে। অন্যান্য বছর সপ্তমী থেকে পূজা ধরা হলো, এবারে প্রথম কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঞ্চমী থেকে শুরু হয়েছে এই উৎসবের শুরু। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী বলছে উৎসব থেকে উৎসব মুখর করার জন্য কিন্তু তাদের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো বলা যায় উৎসব মুখে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের 5 দিনব্যাপী উৎসব। কিন্তু এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ। দর্শক, চট্টগ্রামের নগর এবং এর আশপাশের এলাকার 2000 মণ্ডপে চলছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আর সেই খবরাখবর চট্টগ্রাম মহানগরের হাজারী লেন গলি থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কমল দে। পবিত্র আশুরার দিন হোসেনি দালান ইমামবাড়ার চারপাশে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া তাজিয়া মিছিলে ছোড়া বল্লম সহ কোনো ধরনের ধাতব বস্তু বহন করা যাবে না। তাজিয়া মিছিলে অংশ নিতে ইচ্ছুকদের ইমামবাড়ার ভেতর থেকে সামিল হতে হবে, বাইরে থেকে কেউ মিছিলের সঙ্গে যুক্ত হতে পারবেন না। সকালে হোসেনি দালান ইমামবাড়ার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে কথা জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার। এছাড়া তিনি পুরো ইমামবাড়া ঘুরে দেখেন। ডিএমপি কমিশনার আরও বলেন, তাজিয়া মিছিলে পটকা ফোটানো বা আতশবাজি ব্যবহার করা যাবে না। নিরাপত্তার স্বার্থে সব বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অতীতে যে অভিজ্ঞতা, ভুল ত্রুটি, বিচ্যুতি, সেগুলো মাথায় রেখে এবং সেই ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে এবারকার নিরাপত্তা ব্যবস্থা আমরা তৈরি করেছি। আমাদের সামর্থ্য অনুযায়ী পসিবল অল স্টেপস আমরা নিয়েছি। আমরা এবার শুধু গেটেই আর্চওয়ে দেইনি, 3 স্তরে আমরা তল্লাশি করব। হোলি আর্টিজান আপনারা জানেন আমাদের চোখ খুলে দিয়েছে। সুতরাং এখন আমরা অনেক বেশি বাস্তববাদী। সিলেটের ছাত্রলীগ নেতার চাপাতির আঘাতে আহত খাদিজা এখনো রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে আছেন। সেখানে তাকে দেখে এখন এসে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরাসরি চলে যাচ্ছি সেখানে।
শৃঙ্খলা অবনতি কোন জায়গাটিতে হলো? এই ধরনের নৃশংস ঘটনা হয়তো মাঝে মাঝে দুই এক জায়গায় হয়ে থাকে। এইটা ইন্ডিভিজুয়াল ঘটনা, এইটা দিয়ে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এমন কোনো প্রশ্ন আসে না। এখানে আইন শৃঙ্খলার অবনতি যদি হতো তাহলে মানুষ ঘরে মুখী হয়ে যেত, মানুষ ভয়ের চোটে বাসায় ফিরে যেত, দোকানপাট বন্ধ হয়ে যেত। সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি, বরং এই ঘটনার নিন্দা করছে এবং মানুষজন রাস্তায় স্বতঃস্ফূর্তভাবে বেড়ে এসে এই ঘটনার নিন্দা করছে। এতেই প্রমাণ করে আইন শৃঙ্খলার কোনো বিঘ্ন ঘটেনি। অবশ্যই যা যা করার আমরা সেটা করব। আমরা প্রথমত চাই মেয়েটার সুচিকিৎসা পাক এবং সে ফিরে আসে। আর আমরা দ্রুত বিচার কিংবা যে কোনোভাবেই এই অপরাধী স্বীকার করেছে, কিভাবে সে কুপিয়েছে সে নিজেই স্বীকার করেছে। কাজেই তার বিচার যথাযথভাবে যথাসম্ভব তাড়াতাড়ি এই বিচার করার ব্যবস্থা আমরা করছি। দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিষী নারী, তিনি একজন মা, তিনি সবসময় এগুলি দেখেন এবং এই ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী কথা বললেন, স্বাস্থ্যমন্ত্রী কি ব্যবস্থা নিচ্ছেন কথা বললেন। আমি যেটা জিজ্ঞাসা আমার করার ছিল উত্তর দেওয়ার, সেটা আমি দিয়েছি। আমরা একটু ডক্টরের সাথে একটু কথা বলতে চাই। দর্শক, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আহত কলেজ ছাত্রী খাদিজাকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সন্ধ্যার সময় আরো থাকছে। খুব দ্রুতই প্রথম ধাপের ভুল সংশোধন করে দ্বিতীয় ধাপে বড় পরিসরে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে, জানালেন সিএসি। ঢাকার ৩২১টি সহ সারা দেশের মারাত্মক ঝুঁকিপূর্ণ ৪১৬টি ভবন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সকালে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন মন্ত্রণালয়ের সচিব শাহ মোহাম্মদ কামাল। ৯ অক্টোবর সচিবালয়ে ভূমিকম্প পরবর্তী করণীয় মহড়া নিয়ে মহড়া হবে বলেও জানান তিনি। ঝুঁকিপূর্ণ ভবনগুলো আমরা চিহ্নিত করেছি সিটি কর্পোরেশন এবং রাজুকের সহযোগিতায়। ঢাকা শহরে ৩২১টি, 40টি হলো খুলনাতে, 31টি হলো সিলেটে, চট্টগ্রামে হলো 24টি। ব্যক্তি মালিকানাধীন আছে, 2-1টি সরকারিও আছে। আমরা অনুরোধ করেছি ডিসেম্বরের যে এর মধ্যে যদি তারা অপসারণ করে ফেলে। ওয়াসাকে অনুরোধ করেছি যে পানি বন্ধ রাখার জন্য, বিদ্যুৎ বিভাগকে বলেছি বিদ্যুৎ বন্ধ রাখার জন্য, রিপ্লেস করার জন্য লোকটি যাতে সহযোগিতা পায়, যাতে সে লোনের সহযোগিতা পায়, রাজুকের সহযোগিতা পায়, বিভাগীয় উন্নয়ন সংস্থা আছে তাদের সহযোগিতা পায়, এই বিষয়গুলোর দিকেও খেয়াল রাখার জন্য আমরা অনুরোধ করেছি। বারবার সময় বাড়িয়েও কাজ না হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেন প্রকল্পে ওভারপাস নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 3টি রেলওয়ে ওভারপাসের কাজ শেষ না হওয়ায় বহু কাঙ্ক্ষিত 4 লেন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মহাসড়ক ব্যবহারকারীরা। প্রকল্প পরিচালক বলছেন, ওভারপাসের কাজ শেষ না করে আগামী ডিসেম্বরে 4 লেন প্রকল্প সমাপ্ত করা হবে। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে সংশ্লিষ্টদের পরিকল্পনার অভাব ছিল। রিপোর্ট এহসান জুয়েলের, আর ছবি তুলেছেন সাইফুল ইসলাম। মেয়াদ বেড়েছে 4 দফা, খরচ বেড়েছে প্রায় 1700 কোটি টাকার বেশি। 2012 সালের জুলাই মাসের পরিবর্তে অবশেষে চলতি বছরের জুলাইয়ে খুলে দেওয়া হয়েছে মহাসড়ক। 4 লেনের এই প্রকল্পের ফলে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা থেকে চট্টগ্রাম যেতে এখন সময় লাগার কথা 4.5 ঘন্টা। পুরো মহাসড়কে যানবাহন নির্দিষ্ট গতিতে এগিয়ে গেলেও কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামে নির্মাণাধীন 3টি ওভারপাসের যানজটে দুর্ভোগে পড়ছেন সড়ক ব্যবহারকারীরা। 2.5 বছরের প্রকল্পে সময় লেগেছে 6 বছরের বেশি। এই সময়টায় মানুষের ভোগান্তি আর দুর্ভোগের পাশাপাশি গাণিতিক হারে বেড়েছে প্রকল্পের ব্যয়। তারপরও 192 কিলোমিটার এই 4 লেনের সড়ক থেকে এখন যখন সুফল পাওয়ার কথা, সেখানে গলার কাটা হয়ে আছে এই ফেনী রেল ওভারপাসের মতো 3টি ওভারপাস। যে 3টি ওভারপাসে নির্ধারিত সময়ে কাজ শেষ না হয়, এখানে এসে যানবাহনের গতি শুধু কমে যাচ্ছে না, একই সঙ্গে অনিশ্চয়তা তৈরি হয়েছে কাজ শেষ হওয়া নিয়েও। এখন তো ট্রেনের জন্য থামে রয়েছি, যখন আমরা ওভারপাসে চলে যাব তখন তার ট্রেনের জন্য থামে থাকতে হবে না। ডবল রোড থেকে সিঙ্গেল রোড হয়ে গেছে গা। ওভারব্রিজটা চালু করলে তো দাম আর থাকে না। 5 দিন 7 দিন লাগতেছে, কিন্তু কম হচ্ছে, আপনার টিপ মারতে পারছি না আমরা।
ওভারপাস নির্মাণের কাজে গাফিলতির কথা স্বীকার করে প্রকল্প পরিচালকও বলছেন, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি বাতিল করে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অ্যাপ্রুভ টাইম আমরা দিয়েছিলাম 30শে জুন পর্যন্ত। তারপরেও মৌখিকভাবে আমরা আরো 2-2.5 মাস ওয়েট করছি। না পারলে এভাবে ফেলে রেখে মানুষের ভোগান্তি তো আর দীর্ঘস্থায়ী করা যায় না, তাদেরকে পেনাল্টি করে বিদায় করে দিই। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মূল সড়ক এবং ওভারপাসের ব্যাপারে আগে থেকেই ভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করা হয়নি বলেই মহাসড়কের কাজ শেষ হলেও ওভারপাসের কাজ সমাপ্ত করা যায়নি। এই প্রজেক্টের মধ্যে অনেক এলোমেলো সিদ্ধান্ত ছিল, অনেক রকমের গন্ডগোল ছিল, যেই কারণে কিন্তু সার্বিকভাবে যাত্রীরা এখন যে ফুল লেনিং এর উপযোগিতা ছিল সেটা কিন্তু অন্তত এইসব জায়গাগুলিতে পাচ্ছে না, একটা বটলনেকের সৃষ্টি হচ্ছে। এই প্রকল্পে সময়ক্ষেপণের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিবেদনে 1143 কোটি টাকার ক্ষতির কথা বলা হয়েছে। এখন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করা হলে অর্ধসমাপ্ত এই ওভারপাসগুলোর কাজ কখন কিভাবে শেষ করা হবে সে ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বৈধ করার দাবিতে মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ, আহত অন্তত 15 জন। খুব দ্রুতই প্রথম ধাপের ভুল সংশোধন করে দ্বিতীয় ধাপে বড় পরিসরে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, স্মার্ট কার্ড নিয়ে প্রচারণা চালানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। প্রথম পর্যায়ে যে যতগুলি আমরা সিলেক্ট করেছি সেগুলি হয়ে গেলে পারে তার আমাদের যে অভিজ্ঞতা হবে এগুলো আমরা সব ইনকর্পোরেট করে নিচ্ছি অলরেডি। সেগুলি করে আমরা বাকিগুলোরও সময় দিয়ে দেবো, ডেট দিয়ে দিব, পরিষ্কার করে বলে দিব যে অমুক অমুক জায়গায় আপনার নিতে হবে। চেক করবে পুরো তথ্য ভাণ্ডার জানতে পারবে, সেখানে যেটাই থাকুক চোখের আইরিশও আসবে, হাতের 10 আঙুলের ছাপও আসবে। এবং আমরা এর স্ট্যান্ডার্ড একটু ভালো করেছি যাতে করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মিট করতে পারে এবং এটা বিদেশে যে কোনো দেশে এটা গ্রহণযোগ্যতা পাবে। দেশের মানুষ কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে না, তাই সবার সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জঙ্গিবাদ দমনে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে পাবনার বেড়া মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। 71-এ যেমন আমাদের পুলিশ অফিসাররা, আমাদের পুলিশ বাহিনী, আমাদের পুলিশ সাধারণ সদস্যরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল রাজারবাগে, ঠিক আজকেও এই জঙ্গিদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আজকে কিন্তু তারা ঘুরিয়ে দাঁড়িয়েছে। আমাদের জনগণ এই আমাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছে বলেই আমরা সেইখানে সম্ভব হয়েছে, আমরা সুরক্ষা করতে পেরেছি বাংলাদেশকে। আমরা আজকে গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বৈধ করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকার কিছু লোক। এ সময় পুলিশের লাঠিচার্জে অন্তত 15 জন আহত হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। পুলিশ জানায় বেলা 11টার দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবৈধ গ্যাস সংযোগ বৈধ করার দাবিতে নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ করা হয়। এতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ওয়াজউদ্দিন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল তাদের লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত 15 জন আহত হন। বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ঘরের মাঠে টানা 6 সিরিজ জয় কিংবা ইংল্যান্ডের বিপক্ষে শেষ 4 ম্যাচের 3টিতে জয় পেলেও নিজেদের ফেভারিট ভাবছে না বাংলাদেশ, বরং ইংলিশ অলরাউন্ডারদের সমীহ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা টাইগার অধিনায়ক মাশরাফির। অন্যদিকে কন্ডিশন ও উইকেট চ্যালেঞ্জিং বলে স্বাগতিকদের এগিয়ে রাখছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 2:30টায়। গেল বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেটে রচিত হয় অবিস্মরণীয় লোকগাথা। প্রতিপক্ষ ইংল্যান্ড মানেই যেন টাইগারদের উৎসবের উপলক্ষ। 1.5 বছর পর আবারও ক্রিকেটের কুলিন দেশটির মুখোমুখি মাশরাফির দল। গেল 2 বছর বাঘের ডেরায় এসে সিরিজ জিতে ফিরতে পারেনি বিশ্বের কোনো দলই। তারপরও অবশ্য ফেভারিট তকমা যোগ করে বাড়তি চাপ নিতে চান না মাশরাফি। ফেভারিট বলা খুব কঠিন। আমি মনে করি যে
ভালো কম্পিটিশন হবে এবং আমরা সেটার জন্য প্রস্তুত। ম্যাচের আগের দিন বৃষ্টির কারণে মাঠে অনুশীলনের সুযোগ না হলেও ইনডোরে ব্যাটে ধার দিয়েছেন মুশফিক সাব্বিররা। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির সুবাদে একাদশে ফিরছেন ইমরুল। দারুণ এক মাইলফলক স্পর্শের অপেক্ষায় তামিম। আর 69 রান করলেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে পূর্ণ করবেন 5000 রান। নিজ দলের প্রতি আছে পূর্ণ আস্থা। টাইগার দলপতিকে ভাবাচ্ছে প্রতিপক্ষের অলরাউন্ডাররা। রিসেন্ট ফর্মের দিকে তাকান, আমি মনে করি ওয়ানডে ওয়ান অফ দ্য বেস্ট টিমের সাথে আমরা এখন খেলতে যাচ্ছি। 8, 9, 10 এরাও খুব ভালো ব্যাটিং করে। সো ব্যাটিং স্ট্রেংথ, অবশ্যই বোলিংও ভালো, ব্যাটিং স্ট্রেংথ অনেক ভালো। বাংলাদেশে পা রাখার পর থেকে ইংল্যান্ডের বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে কন্ডিশন। তবে প্রস্তুতি ম্যাচে 300-র বেশি রান তাড়া করে সেই লড়াইয়ে অনেকটাই জিতেছে ইংলিশরা। মুখে না বললেও টাইগারদের বিপক্ষে গেল 2 বিশ্বকাপে হারের হতাশা মুছে ফেলতে চাইছেন ইংলিশ অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে গেল 2 বিশ্বকাপে হারলেও তা এখন অতীত। আমাদের দলটা দারুণ, হোম কন্ডিশনে বাংলাদেশ দুর্দান্ত, তাই সিরিজটি আমাদের জন্য চ্যালেঞ্জেরই হবে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত অস্ট্রেলিয়া না পারলেও বাংলাদেশের সামনে সুযোগ টানা 7ম হোম সিরিজ জয়ের। মাঠ ও মাঠের বাইরে নানা কারণে বাংলাদেশ ইংল্যান্ড সিরিজে উত্তেজনার রেণু ছড়িয়ে প্রতিশ্রুতি মিলছে আগুনে লড়াইয়ের। তবে বাঘসিংহের এই লড়াইয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে বেরসিক বৃষ্টি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে মিরপুর স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া দিয়েছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে নিরাপত্তা ব্যবস্থা পরখ করতে বিশেষ মহড়ার আয়োজন করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। এদিকে বাংলাদেশের দেয়া এমন নিরাপত্তায় বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন নিরাপত্তা প্রধান রেক ডিকালসন। বাংলাদেশের আজকে যে নিরাপত্তা ব্যবস্থা দেখলাম তা এক কথায় চমৎকার। পুরো সিরিজ জুড়ে এমন ব্যবস্থা থাকবে বলে আমার বিশ্বাস। আশা করছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিরিজটা শেষ হবে। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটের ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত খাদিজা এখনো আশঙ্কাজনক অবস্থায়। হামলাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল সিলেট, সড়ক অবরোধ। খাদিজার উপর হামলাকারী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে, ফিরিয়ে আনতে হবে মানবিক মূল্যবোধ, সংসদে বললেন প্রধানমন্ত্রী। খাদিজার উপর হামলার ঘটনায় রাজধানীতে বিএনপির মানববন্ধন। সরকারের মদদেই দেশ জুড়ে বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগ, মন্তব্য নেতাদের। ওভারপাস নির্মাণ কাজ শেষ না হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেনের সুবিধা মিলছে না। দুর্ভোগে ব্যবহারকারীরা, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিলের সিদ্ধান্ত। এবং দুর্গাপূজার সব প্রস্তুতি শেষ। মণ্ডপে মণ্ডপে নান্দনিকতা, দেবী দুর্গাকে মর্ত্যলোকে বরণের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।